আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। সবাই একটু জয়েন করে ফেলো, দেখো সবকিছু ঠিক আছে কিনা। ওকে, সবাই কাইন্ডলি একটু আমাকে জানাও যে হ্যাঁ সবকিছু ঠিক আছে কিনা। ওকে, তো তোমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 5.1 স্টক ভ্যালুয়েশন। তো এই চ্যাপ্টারটা মূলত তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পার্ট বি এর জন্য, আবার কোনো কোনো সময় পার্ট সি ও আসে। মানে এই চ্যাপ্টার থেকে ধরো 1-2 বছর পর পরে পার্ট সি তে আসে, আবার বি তে প্রায় রেগুলারই আসে। তো তোমাদের তো চ্যাপ্টারই আছে টোটাল ধরো 9টার মতো চ্যাপ্টার, সব মিলে 9টা চ্যাপ্টার। এর মধ্যে তোমরা 8টা চ্যাপ্টার করলেই তোমাদের একদম ফুলফিল, বুঝছো? তো আমরা কিন্তু একটু খেয়াল করে দেখো, তোমাদের অলরেডি কিন্তু আমি 6টা চ্যাপ্টার করিয়ে ফেলছি, না? হ্যাঁ, আমার মনে হয় তোমাদের 6টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। তো আজকে হচ্ছে, হ্যাঁ 6টা চ্যাপ্টার না, আজকেরটা নিয়ে 6টা চ্যাপ্টার। আমাদের 6টা চ্যাপ্টার করে ফেলি, তাহলে বাকি আছে আমাদের আরো 2টা চ্যাপ্টার, না? হ্যাঁ, বাকি আমাদের কয়টা চ্যাপ্টার আছে? 2টা। তাহলে আমাদের 2টা যদি চ্যাপ্টার বাকি থাকে, তাহলে ধরো আমি তোমাদের এই বছর আরেকটা বেশি করাবো, যে চ্যাপ্টারটা আমি করি না ওইটাও করাবো, তাহলে 3টা। 3টা চ্যাপ্টার করতে তো 1 মাস সময় লাগে, বুঝছো? তো যাই হোক, তোমাদের ফিনান্স অনেকটাই শেষ, এবং বেসিকলি তোমরা এবার প্রশ্ন হয়েছে দেখছো যে এবছর যে প্রশ্ন হয়েছে, প্রশ্নতে কোন কোন প্রশ্নগুলা চ্যাপ্টার গুলা থেকে প্রশ্ন আসছে ভালো করে দেখছো, ওই চ্যাপ্টার গুলো তোমাদের করানো হয়ে গেছে। তো আমি তোমাদের বারবার বলে দিই, ফিনান্সের ব্যাপারে সবসময় সিরিয়াস থাকবা, ঠিক আছে? ফিনান্সের ব্যাপারে সবসময় সিরিয়াস থাকবা। ফিনান্সে সকল ম্যাথ করবা, প্লাস থিওরিও পড়বা, মানে ফিনান্সে ফুল প্রিপারেশন নিবা। কারণ আমি গত বছরে যে প্রশ্ন করেছিল খুবই বাজে, এবছর প্রশ্ন করছে অনেকটাই সহজ একবারে। আর গত বছর যে প্রশ্ন করছিল, সে প্রশ্নটা যারা আমার স্টুডেন্ট ছিল তারা হয়তোবা 4 থেকে 5টা আনসার করতে পারছে, মানে 5টা হয়তো আনসার করতে পারছে, ধরো 50-60 মার্কের মতো। কিন্তু আমি মনে করি যারা সাজেশন থেকে পড়ছে তারা কোনোভাবে কোনো কিছু পারে নাই, ফেল করছে। তো এবার অনেকে ইমপ্রুভ দিছে, এটা আমি জানি যে আমার এখানে ভর্তি হয়েছে ইমপ্রুভ দেওয়ার জন্য। তো বিষয়টা হচ্ছে তোমাদের ফিনান্সের ব্যাপারে অলওয়েজ সবসময় ম্যাথের প্রিপারেশনের পাশাপাশি থিওরির সম্পূর্ণ প্রিপারেশন নিবা, ঠিক আছে? তো আমরা অলরেডি কিছু চ্যাপ্টার শেষ করে ফেলছি, আমাদের গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার ছিল সবগুলো আমরা শেষ করে ফেলছি, এবং আমাদের আর 2টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে। এটার পরে ওই 2টা আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তো 2টা ক্লাসের জন্য ধরো সর্বোচ্চ তোমার 8টা ক্লাস লাগবে। তো 8টা ক্লাস আর হচ্ছে এটার জন্য 4টা ক্লাস, 12টা ক্লাসের পরে কিন্তু আমাদের ফিনান্স শেষ হয়ে যাবে, মানে নর্মালি, ঠিক আছে? তো আমি গ্যাপ দিই, নর্মালি আমি গ্যাপ দিয়ে ক্লাস করাই। গ্যাপ দিয়ে ক্লাস যদি না করাই তাহলে 3 থেকে 4 মাসে তোমাদের 3 মাসে বই শেষ হয়ে যাবে, ঠিক আছে? আগে বই শেষ করে বসে থাকলে পরবর্তীতে সবচেয়ে বেশি ক্ষতি হয় এটা। তো আমি একটা রানিং অবস্থায় তোমাদের রাখি, প্লাস হচ্ছে তোমরা যেন একটা স্টাডিতে থাকো, সেই জন্য আমি ইচ্ছা করে কিন্তু দেখবো মাঝে মাঝে অ্যাকাউন্টিং ক্লাস, বিভিন্ন ক্লাস আমি গ্যাপ দিই। প্লাস আমার কিছু সমস্যা থাকে, সেই কারণে আমি অনেক সময় গ্যাপ দিই। তো আশা করি তোমাদের এই 12-13টা ক্লাসের পরে তোমাদের ফিনান্স বই শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপরও আমি আরেকটা চ্যাপ্টার করাবো, আমি যেটা কখনোই করাই না, সবসময় এটা থেকে আসে না। যাই হোক, তো তোমরা আজকে এই চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে বুঝবা, এবং আমার আজকের কথাগুলো ভালো করে লক্ষ্য করবা। হ্যাঁ, যে ফিনান্সের ক্ষেত্রে সবসময় থিওরি এবং ফিনান্স সম্পূর্ণ ভাবে ম্যাথ এবং থিওরি 2টা মিলাই প্রিপারেশন নিবা। কারণ কি জানো,
কারণ হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি এখন 7 কলেজের প্রশ্ন যেরকম হয় না, ওইরকম তারা ফলো করবে। এবং আমি শুনছি 2027 সালে সিলেবাস চেঞ্জ করবে, সম্পূর্ণ সিলেবাসই চেঞ্জ হবে। তোমাদের না, যারা 27 সালে নতুন ভর্তি হবে তাদের সম্পূর্ণ সিলেবাস চেঞ্জ হবে, মানে 7 কলেজের মতো করে তারা সিলেবাস করতেছে। তো যাই হোক, তোমাদের আমি আগে সতর্ক করে দিলাম, বিশেষ করে ফিনান্সের ক্ষেত্রে দুইটা সমানভাবে প্রিপারেশন নিবা, কোনোটার থেকে কম প্রিপারেশন নিবা না। এবং অঙ্ক করার ক্ষেত্রে কোনো কৃপণতা করবা না, সব অধ্যায় করবা। আমি যেভাবে তোমাদের সব অধ্যায় করে দিচ্ছি এভাবে সব অধ্যায় করবা। আর অবশ্যই তোমরা ফিনান্সের ক্ষেত্রে, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে মেইন বুক ব্যবহার করবা। আমি বারবার তোমাদেরকে বলতেছি, মেইন বুক ছাড়া তুমি অঙ্ক করলে তোমার কাছে অনেক কঠিন মনে হবে, কিন্তু তুমি যখন মেইন বুক থেকে অঙ্ক করবা দেখবে তোমার কাছে সহজ মনে হবে। এখন তুমি বলো, একটা চ্যাপ্টার করতে গেছো, তোমার কাছে প্যারা লাগতেছে, বুঝতেছো না, এটা কি ভালো? এর থেকে ভালো না যে 400-500 টাকা একটা মেইন বুক কিনে, অথবা পুরাতন একটা মেইন বুক কিনে 100-200-300 টাকা দিয়া একটু স্বাচ্ছন্দ্যবোধভাবে অঙ্ক করতে পারবে। আমি প্রমাণ দিছি তোমাদের, যারা এখানে আসো, যারা মেইন বুক কিনে ক্লাস করছে তাদের ক্ষেত্রে অনেকটাই সহজ। যারা মেইন বুক কেনার আগে শীট দিয়ে ক্লাস করছো তাদের ক্ষেত্রে কিন্তু কঠিন ছিল। ওকে, তো আমরা আমাদের আজকে আমার মেয়ে অনেক অসুস্থ, আমি তোমাদের ক্লাসের পর আমাকে হসপিটাল চলে যেতে হবে, কারণ আমরা 3জনেই পুরোপুরি অসুস্থ, মানে পরীক্ষা টরীক্ষা করতে হবে। অলরেডি 3 থেকে 5 বার ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, বুঝছো, আজকেও যেতে হবে। তো তোমরা একটু দোয়া করো আমার ফ্যামিলির জন্য। আমার ফ্যামিলিটা খুবই অসুস্থ, আমার আমার 2টা বাচ্চা খুব অসুস্থ, সিরিয়াস অসুস্থ, ওদের ওদের এখন টেস্ট করতে হবে, বুঝছো। আমি এখন তোমাদের ক্লাস শেষ করে হসপিটাল চলে যেতে হবে। তো আজকে তোমাদের রাত্রে অ্যাকাউন্টিং ক্লাসটা নিবো ইনশাল্লাহ, আমার নিয়ত আছে, আমি পোস্ট করব ক্লাসের জন্য। তো আমি এখন তোমাদের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করার কথা ছিল সেটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 5.1 স্টক ভ্যালুয়েশন। স্টক ভ্যালুয়েশন মানে হচ্ছে তোমার এই শেয়ার মূল্যায়ন, মানে শেয়ারের বর্তমান মূল্য অথবা শেয়ারের মূল্য কত, এরকম বিষয়টা বোঝানো হয়, মানে শেয়ার মূল্যায়ন, ঠিক আছে? শেয়ার কি, শেয়ার মূল্যায়ন মানে হচ্ছে বর্তমান শেয়ার বাজার মূল্য কত, অথবা দ্বিতীয়তম বছরের শেয়ার বাজার মূল্য কত, এরকম একটা বিষয়, এটাকে বলা হয় শেয়ার মূল্যায়ন বা কি ভ্যালুয়েশন। ক্লিয়ার? ওকে, এখন আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ক্লাস 1। তো তোমাদের এই চ্যাপ্টারটা করার আগে কিছু কিছু বিষয় তোমাকে চিনতে হবে, মানে কিছু কিছু আইটেম তোমাকে চিনতে হবে, কারণ তারা নর্মালি যেভাবে কথাগুলো বলবে, অঙ্কটা যেভাবে দিবে, এর মধ্যে আইটেম চিনে তোমাকে অঙ্কটা করতে হবে। তো আমি তোমাদেরকে একটু জাস্ট দেখাচ্ছি যে কিভাবে অঙ্কগুলো করবা। দেখো, তো এই চ্যাপ্টারে তোমার নর্মালি যেই অঙ্কগুলো বলবে, তারা ম্যাক্সিমাম সময় বলবে স্টক ভ্যালুয়েশন করো, মানে বর্তমান বা শেয়ারের বর্তমান বাজার মূল্য বের করো। শেয়ারের কি, শেয়ার মূল্য, শেয়ার মূল্য অথবা বর্তমান মূল্য বের করার জন্য তারা বলবে, ঠিক আছে? এটা তোমার মেইনই হচ্ছে কাজ, শেয়ারের বর্তমান মূল্য অথবা শেয়ার মূল্য বের করো। ক্লিয়ার? ভ্যালুয়েশন অফ স্টক মানে স্টকের ভ্যালু করা, বা স্টকের বর্তমান মূল্য কত আছে, বাজার মূল্য কত আছে সেটা। এখন তোমার যদি স্টকের ভ্যালুয়েশন বের করতে বলে, বা P0, ঠিক আছে, P0, সেটা হচ্ছে তোমার স্টকের ভ্যালুয়েশন করার জন্য যে শেয়ারের বর্তমান মূল্য অথবা ইনস্টিটিউট অফ ভ্যালু অথবা শেয়ারের ভ্যালু কত যদি বের করতে বলে, তাহলে তুমি প্রাথমিকভাবে, আরো সূত্র আছে 2-1টা, এই চ্যাপ্টারের সূত্র তেমন নাই, অল্পই 7 থেকে 8টা সূত্র আছে, পারবা। তা প্রাথমিকভাবে আমি তোমাকে বুঝাই দিই, যখন তোমার অঙ্কে P0 বা শেয়ার মূল্য, শেয়ার ভ্যালুয়েশন, শেয়ারের মূল্য কত, শেয়ার বাজার মূল্য কত, এরকম প্রশ্ন করে, সেক্ষেত্রে তুমি এই 2টা সূত্র তোমাকে ফলো করতে হবে। কয়টা সূত্র? 2টা, একবারে ইজি। প্রথম হচ্ছে P0, উপরে D0, নিচে হচ্ছে KE, আবার হচ্ছে P0 D1 KE মাইনাস G। তাহলে এই 2টা সূত্র তোমাকে কি করতে হবে? ফলো করতে হবে। এখন এই 2টা সূত্র দেখো, তুমি দেখো P0 D0 KE এইসব বিষয় সম্পর্কে জানো না, এই জন্য তোমাকে জানানোর জন্য আমি তোমার এই বিষয়গুলো একটু খেয়াল করো। শোনো, এই 0 মানে হচ্ছে কি বর্তমান, 0 মানে কি বর্তমান, ঠিক আছে? 1 মানে কি, মানে পরবর্তী বছর বা ভবিষ্যৎ, এরকম কে বোঝানো হয়, ঠিক আছে? ধরো 2024 সাল, এটা 2024 সাল, তো 2024 সাল যদি আমি বুঝাই সেটাকে আমি বলবো কি 0। আর যদি আমি 2025 সাল বুঝাই তাহলে কি 1। যদি আমি 2026 সাল বুঝাই তাহলে হচ্ছে কি 2। ক্লিয়ার? আচ্ছা, এরকম। তাহলে 1 মানে হচ্ছে, 0 মানে হচ্ছে বর্তমান, 1 মানে হচ্ছে কি ভবিষ্যৎ। 0 মানে কি বর্তমান, 1 মানে হচ্ছে ভবিষ্যৎ। এক্সেশনের ওই চ্যাপ্টারটা ওরাস নাই, এটা কইছিলাম।
কোম্পানি কর নির্ধারণ শব্দ ওটা চলছে। আচ্ছা, তাহলে কি জিরো মানে হচ্ছে বর্তমান, ওয়ান মানে কি ভবিষ্যৎ, টু মানে হচ্ছে পরবর্তী ইয়ার, মানে এরকম বুঝতে পারবো। আচ্ছা, তাহলে পি হচ্ছে প্রাইস, পি মানে কি, পি মানে হচ্ছে প্রাইস, তাহলে প্রাইস প্রাইস, তাহলে পি মানে হচ্ছে মূল্য, পি মানে কি মূল্য, পি মানে মূল্য, আর জিরো মানে কি বর্তমান। ঠিক আছে, তাহলে পি জিরো যদি দেওয়া হয় তাহলে এটাকে বলা হয় বর্তমান মূল্য। এটা কি বলা হয়, বর্তমান মূল্য। ঠিক আছে, তো তোমার কাছে এই একটা শেয়ারের বর্তমান বাজার মূল্য অথবা ইনস্টিটিউশন ভ্যালু, মানে শেয়ারের দাম কত বা শেয়ার ভ্যালুয়েশন কত, এটাই বলবে। তাহলে এটাকে আমরা পি জিরো দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি, পি জিরো দ্বারা কি করি আমরা প্রকাশ করি। ঠিক আছে, এইভাবে আমাদের বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে এই পি জিরো আমাদের দুইটা সূত্র, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। এখন আমরা কখন কোনটা ইউজ করব, ঠিক আছে, কখন কোনটা আমরা ইউজ করব, ঠিক আছে, এটা তুমি এখন জানতে পারবা। ওকে, তাহলে পি জিরো সবাই একটু ক্লিয়ার লিখে দাও। দিলওয়ার, ওয়ালাইকুম আসসালাম। দিলওয়ার, তোদের প্রশ্ন অনেক সহজ হয়েছে ফিনান্স, এবং তোদের অ্যাকাউন্টিং প্রশ্ন সহজ হয়েছে। যারা আমার ক্লাস ঠিকঠাক মতো করছে অ্যাকাউন্টিং ফিনান্সে দুইটাতে এ প্লাস তোলার মতো আমি জানি, এবং আমার সাবজেক্টে যারা অ্যাকাউন্টিং ক্লাস করছে সবাই এ প্লাস সি পাইবে ঠিক মতো পড়লে। আচ্ছা, তাহলে পি জিরো তো তোমাদের ক্লিয়ার। ওকে, এখন পি জিরো যদি তোমরা ক্লিয়ার হও তাহলে তোমাদের এটা হচ্ছে ডি মানে হচ্ছে কি, ডি মানে হচ্ছে ডিমান্ডেড, এটা লাগবে তোমাদের। ডি মানে কি ডিমান্ডেড। আচ্ছা, ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। ডিমান্ডেড আমি একটু বুঝাই, ডিমান্ডেড জিনিসটা কি। ডিমান্ডেড জিনিসটা হচ্ছে ধরো আমরা প্রতি শেয়ারে 20 টাকা লাভ করি, প্রতি শেয়ারে এটা হচ্ছে আমাদের 20 টাকা লাভ হয়। তো এখন আমরা কোম্পানি শেয়ারে 20 টাকা লাভ করি, তো যারা শেয়ার কিনছে, তোমরা তো জানো যে আমরা বাজার বিভিন্ন জায়গায় শেয়ার বিক্রি করছি, তো শেয়ার যারা আমাদের কাছ থেকে কিনছে তো তাদেরকে তো লভ্যাংশ দিতে হবে। তো আমরা এই 20 টাকা থেকে তাদেরকে যে পরিমাণ টাকাটা দিব, ধরো 20 টাকা থেকে আমরা তাদেরকে 10 টাকা দিব, এটাকে বলা হয় ডিমান্ডেড। এটা কি বলা হয়, ডিমান্ডেড। বুঝছো, এটাকে বলা হয় কি ডিমান্ডেড। আর আমরা যে প্রতি শেয়ারে 20 টাকা করে লাভ করতেছি এটাকে বলা হয় ইপিএস, মানে আর্নিং পার শেয়ার। মানে আমাদের প্রতি শেয়ারে আর্ন হইতেছে 20 টাকা, এবং আমরা যারা আমাদের শেয়ার কিনছে তাদের শেয়ার, এই শেয়ার হোল্ডার যারা শেয়ার মালিক তাদেরকে আমরা যে টাকাটা দিচ্ছি সেটাকে বলা হয় ডিমান্ডেড। ঠিক আছে, বা লভ্যাংশ। তাহলে ডি আর হচ্ছে ইপিএস। ইপিএস মানে কি আর্নিং পার শেয়ার, আমরা শেয়ার প্রতি কত টাকা আমাদের কোম্পানি আর্ন করতেছি, সেটা আমরা 20 টাকা আর্ন করতেছি, আর আমরা শেয়ার হোল্ডারদের কত টাকা দিচ্ছি, শেয়ার হোল্ডার বুঝে না, যারা শেয়ার করে সেটাকে বলা হয় ডিমান্ডেড। ওকে, তাহলে ইপিএস ডিমান্ডেড ঝামেলা শেষ। এরপরে একটু খেয়াল করে দেখো, তোমাদের সব থেকে বেশি সমস্যা হবে যে কখন ডি জিরো হবে। আসলে ডি জিরো কি আর হচ্ছে ই জিরো কি, আমি একটু এখানে একটু তোমাদেরকে আমি একটু বুঝাই দিই, শোনো। 1 নম্বর সূত্রটা ইউজ হবে, আর 2 নম্বর সূত্রটা কখন ইউজ হবে মনে রাখতে হবে। যখন অঙ্কে জি থাকবে, জি, জি মানে হচ্ছে গ্রোথ রেট। ঠিক আছে, জি মানে কি গ্রোথ রেট, গ্রোথ রেট। ঠিক আছে, যখন অঙ্কে গ্রোথ রেট অথবা জি থাকবে, যদি তোমাকে বলে যে বর্তমান শেয়ার বাজার মূল্য বের করো, বর্তমান শেয়ার বাজার মূল্য বের করো, সেক্ষেত্রে তোমাকে বলছে দেখবা যে অঙ্কে যদি জি এর মান থাকে, যদি গ্রোথ রেট দেওয়া থাকে তাহলে এই সূত্রটা হবে, আর যদি গ্রোথ রেট না দেওয়া থাকে তাহলে কি এই সূত্রটা হবে। এটা তুমি প্রাথমিকভাবে শিখে নাও বা জেনে নাও। যদি তোমাকে বর্তমান শেয়ার বাজার মূল্য বের করতে বলে অথবা শেয়ারের ভ্যালুয়েশন করতে বলে, সেক্ষেত্রে তুমি কোন সূত্রটা বসাবে। যদি দেখো যে অঙ্কে গ্রোথ রেট আছে তাহলে এই সূত্রটা বসবে, যদি দেখো গ্রোথ রেট নাই তাহলে এই সূত্রটা বসবে। ঝামেলা শেষ। এরপরে বসবে, বসার পরে তুমি এখন এইখানে এই ডি জিরো আর হচ্ছে ডি ওয়ান নিয়ে তোমাদের একটু কনফিউজ কাজ করবে, যে আসলে ডি জিরো বা ডি ওয়ান জিনিসটা কি, বুঝছো, একটু কনফিউজ কাজ করবে। সেক্ষেত্রে আমি তোমাদের একটু বুঝাই। আচ্ছা, জিরো মানে কি, জিরো মানে কি, জিরো, জিরো মানে হচ্ছে বর্তমান, আর ডি জিরো মানে কি বর্তমান ডিমান্ডেড, ডিমান্ডেড মানে বর্তমান, বর্তমান ডিমান্ডেড, তাহলে কারেন্ট ডিমান্ডেড, প্রেজেন্ট ডিমান্ডেড, হ্যাঁ, লাস্ট ইয়ার ডিমান্ডেড, নাও, রিসেন্টলি ডিমান্ডেড, এগুলাকে ডি জিরো। যখনই দেখবে তোমার কারেন্ট ডিমান্ডেড, প্রেজেন্ট ডিমান্ডেড, লাস্ট ইয়ার ডিমান্ডেড, তারপর হচ্ছে নাও, রিসেন্টলি ডিমান্ডেড, এগুলাকে বলা হয় ডি জিরো। ডিমান্ডেড মানে কি বর্তমান, ডিমান্ডেড মানে হচ্ছে ডিমান্ডেড মানে লভ্যাংশ,
আর জিরো মানে হচ্ছে বর্তমান। তাহলে বর্তমান বলতে বোঝানো হবে কি, এইগুলো যখন বলা থাকবে কারেন্ট মানে বর্তমান, প্রেজেন্ট বর্তমান, ডিমান্ডেড লাস্ট ইয়ার, এটা কিন্তু বর্তমান বোঝানো হয়, নাও রিসেন্টলি, এগুলোকে বর্তমান বোঝানো হয়। ঠিক আছে, এটা হচ্ছে ডি জিরো মান। এরপর হচ্ছে তোমার ডি ওয়ান এর মান। ডি ওয়ান এর মান মানে হচ্ছে কি, ডি ওয়ান মানে কি ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে কি পরবর্তী বছর। ধরো আমরা 2024 সালে আছি, হ্যাঁ, আর 25 সাল হচ্ছে আমাদের জন্য কি, 25 সাল হচ্ছে কি ওয়ান, ঠিক আছে। 26 সাল যদি বলি তাহলে 26 সাল হচ্ছে টু। তাহলে ওয়ান মানে কি ভবিষ্যৎ পরবর্তী বছর, তাহলে ওয়ান। তো ডি ওয়ান হচ্ছে পরবর্তী বছর, হ্যাঁ পরবর্তী মানে 24 সালে আমরা আসি অবস্থান করতেছি, 25 সাল হলো ওয়ান, 26 সাল কি টু, তাহলে আমাদের হচ্ছে 25 সালের হচ্ছে ওয়ান, তাহলে ভবিষ্যৎ। তাহলে আমাদের ডি হচ্ছে কি ডিপেন্ডেন্ট বা লভ্যাংশ, আর ডি ওয়ান হচ্ছে কি পরবর্তী বছরের লভ্যাংশ। তাহলে ডি ওয়ান কি পরবর্তী বছরের লভ্যাংশ, তাহলে ডি ওয়ান কামিং ইয়ার ডিপেন্ডেন্ট, মানে যে ইয়ারটা আসতেছে সেই ইয়ার ডিপেন্ডেন্ট, মানে 24-25 সাল কিন্তু কামিং ইয়ার। তারপর হচ্ছে নেক্সট ইয়ার ডিপেন্ডেন্ট 25 সাল, এন্ড ইয়ার অফ ইন্ডেড ডিপেন্ডেন্ট এটাও কি 25 সাল। অ্যাকসেপ্টেড ডিপেন্ডেন্ট পার শেয়ার এটাকে বলা হয় 25 সাল। তাহলে এ পর্যন্ত আমি যা কিছু বুঝাইলাম সবকিছু তোমরা অল ক্লিয়ার লিখে দাও। এই পর্যন্ত আমি যা কিছু বুঝাইছি সবকিছু তোমরা অল ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে। তাহলে ডি ওয়ান, ডি জিরো এবং জি এর মান তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের বাকি আছে কি কে ই। কে ই মানে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, ওকে। তাহলে আমাদের এখানে দেখো পি জিরো মানে হচ্ছে প্রেজেন্ট প্রাইস, বর্তমান কারেন্ট প্রাইস, ইনস্ট্রিকটিভ ভ্যালু অফ শেয়ার, ইনস্ট্রিকটিভ ভ্যালু অফ শেয়ার। তারপরে পি ওয়ান মানে কি কামিং ইয়ার প্রাইস, নেক্সট ইয়ার প্রাইস, অ্যাকসেপ্টেড ইয়ার প্রাইস। আমরা কিন্তু জিরো এবং ওয়ান দিয়ে তোমাদেরকে বুঝাই দিচ্ছি মূলত বিষয়টা কি। জিরো মানে রানিং ইয়ার, ওয়ান মানে পরবর্তী ইয়ার, জি মানে হচ্ছে কি গ্রোথ রেট, আর কে যেটা কি বলছিলাম সূত্রতে ছিল, এটাকে অনেক সময় কস্ট অফ ক্যাপিটাল বলবে, কস্ট অফ ইকুইটি বলবে, কস্ট অফ স্টক বলবে, তারপর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এবং আরো অনেক ধরনের তারা বলতে পারে, একটা পার্সেন্ট দেওয়া থাকবে, সেটাকে মূলত বলবে কে ই। এই হচ্ছে তোমাদের মূল বিষয়। এখন তুমি জাস্ট কি করবা, অঙ্ক পড়বা আর হচ্ছে ভ্যালুয়েশন করবা। ভ্যালুয়েশন করলেই তুমি দেখবা যে গ্রোথ রেট আছে কিনা। গ্রোথ রেট যদি থাকে তাহলে এই সূত্রটা বসবে, গ্রোথ রেট না থাকলে এই সূত্রটা বসবে। সূত্র বসাইবা, এগুলা বুঝতে থাকবা, অঙ্ক প্র্যাকটিস করতে থাকবা, তুমি দেখবা এই চ্যাপ্টার 2-3 ক্লাস পরে তুমি সব অঙ্ক পারো। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। ওকে, তাহলে আমি তোমাদের আর কষ্ট দিচ্ছি না, আমি তোমাদের এখন অঙ্ক করাচ্ছি। ওহি কে ই বুঝাই দিছি, সবাই কে ই সম্পর্কে ধারণা। কে ই মানে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, মানে আমরা যে সার্বিক একটা মূলধন ব্যয় করি, মূলধন বিনিয়োগ করি, সেই মূলধনের ব্যয় কত এটাকে বোঝানো হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই বিষয়গুলো কমপ্লিট। আচ্ছা, তাহলে আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাব। তো আমরা সহজ করে বোঝার চেষ্টা করেছি, এখন আমরা আস্তে আস্তে করব, খেয়াল করবা, ঠিক আছে। একদম ইজিলি তুমি বুঝতে পারবা, ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে B35 তোমাদের শীটে দেওয়া আছে, এবং তোমাদের কমার্স পাবলিকেশনের বইয়ে সেম B35 এই অঙ্কটা পাইবা, ঠিক আছে। আমি অবশ্যই বলবো, আমি জীবন ভরা বলবো, যারা ম্যাথ সাবজেক্ট করবে অবশ্যই মেন বই কিনবা, যদি 1 বছরের পুরাতন হলে তাও কিনবা। যারা মেন বই দিয়ে অঙ্ক করছে, পরীক্ষা দিচ্ছে, তারা জানে মেন বইয়ের বেনিফিট কি, বুঝছো। সাজেশন কখনোই মেন বইয়ের জন্য, এই অঙ্কের জন্য ফলো করবা না। দেখো কি লেখছে, এবিসি কোম্পানি পেজ ডিমান্ডেড অফ 10 টাকা পার শেয়ার, পেজ ডিমান্ডেড অফ 10 টাকা পার শেয়ার। Company growth rate is 0%. Growth rate 0%. If cost of equity 12%. ঠিক আছে। আচ্ছা, আমি এখানে দেখা দিই, বলতেছে এবিসি কোম্পানি পেজ এ ডিমান্ডেড অফ টাকা 10 টাকা, পেজ এ ডিমান্ডেড 10 টাকা। এটা হচ্ছে আমাদের কি ডি জিরোর মান। এটা কেন ডি জিরোর মান, কারণ এখানে বলা আছে দেখো দা কোম্পানি পেজ, ঠিক আছে। কোম্পানি পেজ মানে কি, কোম্পানি পেমেন্ট করেছে, কোম্পানি পেমেন্ট করেছে, এটা কিন্তু বর্তমান বুঝানো। দেখো পেজ মানে কি বর্তমান, ঠিক আছে। কোম্পানি পেজ, এখানে কিন্তু উইল পেড লেখা নাই বা কিছু লেখা নাই, যাই হোক গ্রামার বোঝার কিছু নাই এখানে, কিন্তু সরাসরি এরকম কিন্তু কোনো সাইন দেওয়া নাই, ঠিক আছে। এরকম কিন্তু কিছু বলা নাই, এটা জাস্ট নর্মাল ভাবে বলছে। তাহলে এটা কি ডি জিরোর মান, এটা হচ্ছে ডি জিরো শেয়ার। কোম্পানি গ্রোথ রেট ইজ জিরো, গ্রোথ রেট মানে জিরো মানে কি, এখানে জি এর মান নাই, জি এর মান জিরো, জি এর মান নাই, ঠিক আছে, জি এর মান নাই। আচ্ছা, কস্ট অফ ইকুইটি 12%, এটা হচ্ছে কে ই এর মান, কিসের মান, কে ই এর মান, কস্ট অফ ইকুইটি। হোয়াট উইল বি দা প্রাইস ভ্যালু অফ শেয়ার, বলতেছে হোয়াট উইল বি দা প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার, শেয়ারের বর্তমান মূল্য কত, শেয়ারের বর্তমান মূল্য কত, ঠিক আছে।
শেয়ারের বর্তমান মূল্য কত? ওকে, P0। তাহলে শেয়ারের বর্তমান মূল্য যদি কত হয়, তাহলে আমরা জানি যে এখানে কি গ্রোথ রেট আছে নাকি নাই বলতো? গ্রোথ রেট আছে নাকি নাই? তাহলে কোন সূত্রটা ইউজ হবে? 1 নম্বর সূত্রটা ইউজ হবে নাকি 2 নম্বর সূত্রটা ইউজ হবে? না, সূত্র পিডিএফটা আমি দিই নাই, সূত্র পিডিএফটা তোমরা পাওয়া যাবা, করা আছে সূত্র আমার, তোমাদেরকে আমি গুছায় দিয়ে দিব। ওই যে হয়তোবা আজকে কালকে বা আজকে কালকে পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, বলতো এখানে কোন সূত্রটা আমরা ইউজ করব? আমরা কোন সূত্র ইউজ করবো? এখানে কিন্তু জি এর কোনো মান দেওয়া নাই। গ্রোথ রেট 0 মানে কি? জি এর মান 0। তাহলে এখানে আমরা কোন সূত্রটা ইউজ করব বলো? এখানে আমরা কোন সূত্রটা ইউজ করব? অবশ্যই 1 নম্বর সূত্রটা আমরা ইউজ করব। তাহলে P0 এখানে হচ্ছে D0, নিচে হচ্ছে কি KE। D0 নিচে হচ্ছে কি KE, তাহলে হচ্ছে KE। ওকে, তাহলে তুমি মান বসাও। এখানে চাইলে হেয়ার লিখতে পারো, হেয়ার 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 লিখে দিবা। D0 সমান সমান কত? 10, KE সমান সমান কত? 12%। তাহলে 12% কে অড দিয়ে করো 0.12, তাহলে হচ্ছে তোমার এখানে 10 নিচে হচ্ছে কি 0.12। তাহলে তোমার আনসার কত আসতেছে? ক্যালকুলেটর দে, আমি ক্লাসটা নিতে পারিনি আজকে সকালে, জানো? খবর যে সমস্যা একটা আমি কইছি না এটা করতে হইব। আমি কইছিলাম যে এটা চলতেছে, চ্যাপ্টারটি রাতের ওড়ালা মনে না? ওটা তো আগে কইছি, নতুন করে রিসেন্টলি এটা তুলছিলাম মাত্র 2টা। আপনি ওই টাইমে কইছেন 2টা হইলে চলবে। সব অঙ্ক ওটা 83.83। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কি আনসার। তাহলে আমাদের বর্তমান, এই যে আমাদের বর্তমান যে বাজারে যে শেয়ারটা আছে, সেই শেয়ারটা এই মুহূর্তে এটা বর্তমান মূল্য কত আছে জানেন? 83,083.30 পয়সা, 83.3। বর্তমান শেয়ারের দাম কত আছে? 83.3 টাকা দাম আছে, বুঝছো? তো এই হচ্ছে আমাদের অঙ্ক। অনেক কঠিন অঙ্ক, তাই না? অনেক কঠিন অঙ্কটা কি অনেক কঠিন? আচ্ছা, তাহলে তোমাদের এটা কি ক্লিয়ার না? 35 ক্লিয়ার না? 35 ক্লিয়ার। যাই হোক, ওকে। আচ্ছা, এখন আমরা 36 অঙ্কটা করব। লেখা আছে মিস্টার এ কারেন্টলি পেজ অ্যানুয়াল ডিভিডেন্ড 20 টাকা। কারেন্টলি পেজ মানে কি? বর্তমান দিচ্ছে। তাহলে এটা কি বলতো? কারেন্টলি পেজ ডিভিডেন্ড অ্যানুয়াল ডিভিডেন্ড অফ 20 টাকা। 20 টাকা হচ্ছে তাদের কারেন্টলি পেজ অ্যানুয়াল ডিভিডেন্ড 20 টাকা। ওকে, তো 20 টাকা যদি তাদের বর্তমান দাম হয়, এটা কি D0 নাকি D1 বলো তো দেখি? 20 টাকা কি D0 না D1? 20 টাকা কি D0 না D1 বলো? 20 টাকা কি D0 না D1? 20 টাকা হচ্ছে D0। কেন D0? কারণ হচ্ছে কারেন্টলি পেজ বলা আছে। আচ্ছা, এরপরে বলছে হুইচ ইজ অ্যাকসেপ্টেড টু গ্রোথ রেট এট 5% ইনডেফিনিটলি, কস্ট অফ কমন স্টক 1%। এখানে বলছে গ্রোথ রেট, জি গ্রোথ রেট। আচ্ছা, এখন তোমাদের গ্রোথ রেটটা আমি একটু বুঝাই। ধরো আমি তোমাকে বলছি যে তোমাকে আমি এই বছর কত দিব? 20 টাকা তোমাকে আমি লভ্যাংশ দিব। এটা হচ্ছে 2000, ধরো এখান থেকে বুঝাই। ধরো তোমাকে 2024 সালে আমি 20 টাকা লভ্যাংশ দিছি, ঠিক আছে? এই গ্রোথ রেট মানে হচ্ছে আমি 2025 সালে আমি তোমাকে এ থেকে আরো 5% বাড়াই দিব। ইনডিফিনিটলি মানে কি জানি? যত সময় পর্যন্ত তুমি গ্রোথ রেট তোমাকে দেওয়া হবে, মানে শেয়ার দেওয়া হবে তোমাকে, তত সময় পর্যন্ত 5% করে বাড়া দিবে। তো 25 সালে 5% বাড়া দিবে। আবার 26 সালে আইসা 25 সালে যে অ্যামাউন্ট পেয়েছে, ধরো 25 সালে 21 টাকা হতে পারে, মানে 5% করার পরে 25 সালে আইসা আবার আমি তোমাকে ওই 21 টাকার উপর আবার 5% বাড়া দিব। এটাকে মূলত গ্রোথ রেট বলা হয়। গ্রোথ রেট বলতে হচ্ছে ধরো তোমার বেতনটা যেমন প্রতি বছরে 5% করে বৃদ্ধি হয়, এরকম। যেমন এখন আমি তোমাকে লভ্যাংশ দিয়েছি 20 টাকা,
এই 20 টাকার উপর ডিপেন্ড করে 5% বাড়ায় তোমাকে আমি 25 সালে দেবো। আবার 25 সালে যে টাকা দিছি এর উপর আবার 5% বাড়ায় 26 সালে দেবো। এটাকে মূলত বলা হয় গ্রোথ রেট, মানে বৃদ্ধির হার। কি বলা হয়? বৃদ্ধির হার, মানে তোমার যে আমি যে ডিমান্ড রেটটা দিচ্ছি সেটা কি পরিমাণ বৃদ্ধি পাবে প্রতি বছরে, ঠিক আছে, সেটাকে বোঝানো হয়। ওকে, তো এটা হচ্ছে আমাদের D0, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের কি জি এর মান। তো যেহেতু আমাদের অঙ্কে জি এর মান আছে, সেই জন্য আমাদের কাজ করতে অন্য অঙ্ক, এরপর আমি পুরো অঙ্কটা পড়তেছি। আমি অনেক আস্তে কথা হইতেছি যেন কাশিটা না হয়। কস্ট অফ কমন স্টক অফ কত 15% হচ্ছে কমন স্টক ক্যাপিটাল কেই, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কমন স্টক। তাহলে আমরা সূত্রটা কি দিব এখন? সেটা হচ্ছে উপর হচ্ছে D1, নিচে হচ্ছে কি KE মাইনাস কি জি। তুমি এখন এখানে হেয়ার দাও, হেয়ার, ওকে, হেয়ার দিয়ে তুমি দেখো যে D0 সমান সমান কত 20 টাকা, গ্রোথ রেট জি হচ্ছে কত 5%, হচ্ছে অর 0.05, ঠিক আছে 0.05। এখন তুমি কিন্তু D1 কিন্তু নাই, D1 কি আছে? D1 কিন্তু নাই। তো যেহেতু D1টা নাই, D1টা তোমাকে বের করে নিতে হবে, D1টা তোমাকে বের করে নিতে হবে। তা আমি, আমার দরকার D1। আমি কি বলছিলাম যে স্যার 24 সালে আমার যে টাকাটা দেওয়া হয় 20 টাকা আমি 24 সালে দিই, তো 25 সালে আমার হচ্ছে কি 25 সাল হচ্ছে আমার 1, তাহলে 25 সাল হচ্ছে আমার 1। তা আমি যদি ডিমান্ড রেট বের করি তাহলে D1 হচ্ছে 25 সাল। তা 25 সালে আমার টাকা কত দেওয়া হবে? এটার সাথে তোমার 5% কি করতে হবে? 5% অ্যাড করে টাকা দেওয়া হবে, ঠিক আছে। এই জন্য তোমাকে D1টা বের করে নিতে হবে। তাহলে আমি যদি D1টা বের করি, একটু খেয়াল করে দেখো, D1টা যদি আমি বের করি, সিস্টেমটা একটু খেয়াল করে দেখো, তাহলে আমার এখানে হচ্ছে D0 ইন্টু 1 প্লাস জি, এটা আমাকে করে বের করতে হবে, ঠিক আছে। D0 ইন্টু 1 প্লাস কি জি। তা খেয়াল করে দেখো আমার এখানে D0, আমার D0 মান কত ছিল? D0 20 টাকা, ঠিক আছে। 1 প্লাস 1, জি এর মান হচ্ছে কত 0.5। তাহলে তুমি এটা কাজ করে দেখো, মনে হয় 21 টাকা আসবে। 20 ইন্টু 1.05, হ্যাঁ 21 টাকা আসছে। এই হচ্ছে তোমার 21 টাকা। আচ্ছা D1টা একটু ক্লিয়ার লিখে দাও তো। এখন মূল কথা হচ্ছে, ঠিক আছে, এখন মূল কথা হচ্ছে আমাদের এই D1টা আমাদের কিন্তু বের করে নিতে হবে যদি অঙ্কে বলা না থাকে। আর যদি অঙ্কে বলা থাকতো D1 এর মান দেওয়া থাকতো তাহলে তো আমরা সরাসরি বসাইতে পারতাম। তাহলে এটা আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি, বুঝতে পেরেছো? সবাই একটু D1টা ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে। D1টা ক্লিয়ার লিখে দাও, ক্লিয়ার? আচ্ছা, তো এখন যদি আমরা একটু অ্যাডভান্স লেভেল তোমাদেরকে বুঝাই, যদি আমাদেরকে D2 বের করতে বলে তাহলে আমরা কি করব? D2 সমান সমান D1 1 প্লাস জি, এটা করলে আমাদের D2 বের হয়ে যাবে, বুঝছো? ওকে, এভাবে আমাদের সামনে অঙ্ক আস্তে আস্তে আমরা শিখতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, তো এখন তুমি মান বসাও আর কাজ করো, তোমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে D1 এর মান কত 21 টাকা, কে হচ্ছে আমাদের কত পার্সেন্ট, এই আমি লিখি না, আচ্ছা কে হচ্ছে কত 15%। তো 15% এটাকে অর করলে 100 ভাগ দিবা 0.15, ঠিক আছে। তাহলে 0.15 মাইনাস 0.05, কাজ করলে কত হয় দেখো তো 210 টাকা। আশা করি তোমরা 20-36টা বুঝতে পেরেছো। সবাই একটু 20-36টা ক্লিয়ার লিখে দাও। 36 আমরা ক্লিয়ার লিখে দাও। তাহলে তোমাদেরকে আমি একটা বিষয় দিয়ে কয়েকটা শিখিয়ে দিলাম। D3 D4 এগুলো সবই তোমরা এখন বের করতে পারবে। তোমরা D1 D2 সব বের করতে পারবে, ঠিক আছে। D1, হ্যাঁ, D2, তারপর হচ্ছে কি D3, এগুলো তুমি বের করতে পারো, কোনো সমস্যা নেই। D4 ও তুমি বের করতে পারো। মূল কথা হলো D0 যদি থাকে তুমি D2 1 2 সব বের করতে পারবা, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের আরেকটু সময় দিবা, আমি আরো 2টা অঙ্ক করাবো যেন তোমাদের সহজ মনে হয় চ্যাপ্টারটা। আমি তোমাদেরকে একটু করে দিচ্ছি। আচ্ছা, এটা দেখো একটু, 37 নাম্বার। লিথাইন কর্পোরেশন কারেন্টলি পেজ অ্যানুয়ালি ইয়ার অফ ইন্ডিয়া ডিভিডেন্ড 2.5 পয়সা পার শেয়ার। আচ্ছা, প্রতি শেয়ারে 2 দশমিক কত 5 পয়সা দেওয়া হয়।
তাহলে ইটস প্ল্যান টু ইনক্রিজ 5% নেক্সট ইয়ার এন্ড মেনটেন দ্য নিউ লেভেল অফ ফোরসিবল ফিউচার। এবং পরবর্তী সময়টাও কি তারা এটাই মেনটেন করবে। ফোরসিবল ফিউচার মানে কি আগামী দিনগুলোতে এটাই কি 5% চলবে, এটা কোনো নতুন কিছু নাই। দ্য ফান্ড রিকোয়ার রেট অফ রিটার্ন 8%, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লিথা স্টক। তাহলে এটা তোমাদের 37 নাম্বার। আমি তোমাদেরকে 1 মিনিট টাইম দিলাম, তোমরা এটাকে আনসার করো, ঠিক আছে? 37 নাম্বার 1 মিনিট টাইম দিছি, এটাকে ক্যালকুলেটর করে আনসার দাও। বুঝছো? বলো। এখান থেকে লেখা আছে কারেন্টলি পেজ, ঠিক আছে? কারেন্টলি কি পেজ, কারেন্টলি পেজ বর্তমানে এটাকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে D0, ঠিক আছে? আবার এই যে লেখা আছে ইনভলভ ইয়ার অফ ইন্ডিয়া, এটা মানে কিন্তু আবার D1। তো এখানে কারেন্টলি পেজ লেখা আছে দেখা এই কথাটার কোনো ভ্যালু নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা কি পারবা না এটা? এটা তোমরা নিজেরাই পারবা। আচ্ছা, তাহলে এটা কোনো সমস্যা নাই। এটা কিন্তু 2013 সালে আসছে। এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু বোর্ড পরীক্ষা, দেখো এই যে এটা 2010 সালে আসছে, এটা 2011 সালে আসছে, এটা 2013 সালে আসছে। তো বি পার্টে আসলে এরকম ছোটখাটো অঙ্কগুলো আসে, এটা একদম সহজ, তোমাদের জন্য কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আনসার দাও। 37-এর আনসার কত হবে বলো? ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কটা করি, তোমরা আনসারটা দিতে থাকো। 87.5, এটা হচ্ছে আরিশা জান্নাত হিয়া, 87.5। হ্যাঁ ঠিক আছে, রাইট, 87.5, বুঝছো? এটা হচ্ছে তোমাদের আনসার। ওকে, তো সবাই একটু মনোযোগ দিয়ে অঙ্কটা করবা, কোনো ব্যাপার না। তোমাদের এখানে মূল বিষয় হচ্ছে তোমাকে D0টা ধরতে হবে, D0টা D1টা ধরতে পারলেই তুমি অঙ্কটা পারবা, ঠিক আছে? সমস্যা নাই। ওকে, হাসি থ্যাংক ইউ, উহি থ্যাংক ইউ, তোমাদের অঙ্কগুলা আনসার হয়েছে। কাকন আফরিন থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এখন 42 নম্বর অঙ্কটা করবো। এটা হচ্ছে 2017 সালে রিসেন্টলি চলে আসছে। আচ্ছা, এবং আমি তোমাদেরকে আজকে যে অঙ্ক দিব হোমওয়ার্ক, সেগুলো দেখবো 2020 সালে 19 সালে আসছে। আচ্ছা, তাহলে কোনো প্রবলেম নাই, দেখা যাক। আচ্ছা, কাজী রিয়াজউদ্দিন থ্যাংক ইউ। ওকে, এখন এখানে একটু বিষয় খেয়াল করো, এখানে একটা নতুন বিষয় আছে, জাস্ট কিন্তু কঠিন কিছু না, জাস্ট বুঝবা। এবিসি কোম্পানি কারেন্টলি হ্যাজ ইপিএস, ইপিএস মানে কি 40 টাকা, ইপিএস মানে কি আর্নিং পার শেয়ার। আমি যদি এখানে হেয়ার দিয়ে লিখি ইপিএস, হেয়ার ইপিএস, ইপিএস হচ্ছে 40 টাকা। এটা হচ্ছে কি আর্নিং পার শেয়ার, মানে আমরা কোম্পানি প্রতি শেয়ারে আর্ন করি কত? 40 টাকা। বলতেছে এন্ড ডিভিডেন্ড পে আউট রেশিও 40%, মানে আমরা যে পরিমাণ আর্ন করি, পে আউট রেশিও মানে হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও মানে হচ্ছে কি তার 40% আমরা ডিভিডেন্ড দেই, তার 40% আমরা কি দেই? ডিভিডেন্ড দেই। তাহলে এটা কিন্তু এখন এই কারেন্টলি হ্যাজ ইপিএস 40 টাকা আমরা আর্ন করি এন্ড ডিভিডেন্ড পে আউট রেশিও কত? 40%। তাহলে এখানে কিন্তু আমাদের D0 হবে। আচ্ছা বলো তো তোমরা এখানে D0 আমাদের কত হবে একটু দেখি তো, তোমাদের ব্রেন কি বলে। তোমাদেরকে আমি বেসিক শুরু থেকে শিখে আনছি। এখন বলো, আমাদের যদি কোম্পানি আর্নিং পার শেয়ার, মানে পার শেয়ার আর্ন করে 40 টাকা, এবং এখান থেকে যদি আমরা ডিভিডেন্ড পে আউট রেশিও 40% যদি আমরা ডিভিডেন্ড পে আউট রেশিও মানে হচ্ছে 40% যদি আমরা লভ্যাংশ দেই, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য কারেন্টলি যেহেতু আমাদের অবশ্যই এটা D0, তারপর লভ্যাংশ বা D0 আমাদের কত, বর্তমান লভ্যাংশটা কত হবে বলো তো দেখি একটু। D0 মান কত হবে এখানে? এরপর হচ্ছে এন্ড ইনভেস্টর রিকোয়ার 14%, এখানে যে তুমি পার্সেন্টটা দেখবা, যেটাই লেখা থাকুক সেটাকে তুমি এই ধরে নিবা, শেষ। 14% অর কত?
14। আচ্ছা, এরপর হচ্ছে দিস কাইন্ড অফ ইনভেস্টমেন্ট গ্রোথ রেট 8%, জি এর মান হচ্ছে কত 8% অর 0.08। আচ্ছা, তাহলে সবাই একটু কমেন্ট করো না কেন যে আসলে কত ডি জিরোটা কত হবে। আচ্ছা, ভয় পাইতেছো তোমরা? আচ্ছা, তোমাদের বুঝতে সমস্যা হয়েছে নাকি? কেউ তো কমেন্ট করলো না। আচ্ছা, আমি তোমাদেরকে আরিশা জানাতিয়া, হ্যাঁ এই যে আরিশা জানাতে ঠিক হয়ে গেছে। তো এখানে এতক্ষণ সময় লাগছে কেন তোমাদের বুঝতে? বেসিক থেকে করে ফেলবা, দেখছো? বেসিক থেকে বুঝতে হবে। এই যে উহি বুঝতে পারছো, কাকন আফরিন বুঝতে পারছো, হ্যাঁ একটু সময় লাগছে কেন? এগুলা তোমাদের নর্মালি বুঝার ব্যাপার। এই জন্য অনেক সময় তারা এরকমটা করে। দেখো আগের যত অঙ্ক ছিল এরকমটা বলে নাই, কিন্তু 17 সালে এসে এরকমটা বলছে। তো তোমাকে যখন তুমি অঙ্কের বা একটা বিষয়ের বেসিক তুমি জানবা, যে আমি তোমাকে বলেছি যে ইপিএস মানে হচ্ছে কি আর্নিং পার শেয়ার, মানে আমার কোম্পানি প্রতি শেয়ার যেটা আর্ন করে। আর ডিভিডেন্ড মানে হচ্ছে কি আমাদের কোম্পানি থেকে শেয়ার হোল্ডারদের যে একটা পার্সেন্টেজ বা যে লভ্যাংশটা দেওয়া হয়। এরকমও হতে পারে যে আমরা 40 টাকা আর্ন করি, আমরা 40 টাকায় তাদেরকে দিয়ে দিই, সেটাকে আমরা পেয়ার রেশিও কি 100% হবে। তো যেই অংশটা আমরা ইপিএস থেকে দিয়ে দিই সেটা হচ্ছে কি ডিভিডেন্ড। তাহলে এখানে বলা আছে যে আমাদের 40 টাকা হচ্ছে আর্ন করি, ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে 40%। তাহলে 40 টাকা যদি আমরা 40% দিয়ে দেই তাহলে আমাদের কত টাকা হইতেছে? ঠিক আছে, তাহলে কত? 16 টাকা। বুঝছো? এই হচ্ছে আমাদের ডি জিরো। তাহলে অঙ্কে তো আবার গ্রোথ রেট আছে, তো যেহেতু আমাদের অঙ্কে গ্রোথ রেট আছে, আমাদের ভ্যালু অফ শেয়ার বের করার জন্য কি বের করতে হবে? D1, ঠিক আছে, D1 কে ই মাইনাস কি জি। বুঝছো? দেখো লেখা আছে হোয়াট দ্য ভ্যালু অফ এবিসি শেয়ার। তাহলে আমাদের D1 টা বের করতে হবে, আর D1 টা বের করার জন্য আমাদের কি D01 প্লাস জি। শেষ। আশা করি তোমরা 42 নম্বরটা পারবা। সবাই একটু ক্লিয়ার লেখা দাও, 42 ক্লিয়ার এবং অল ক্লিয়ার লেখা দাও। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো আশা করি। তো তোমরা একটু 42 নম্বরটা ক্লিয়ার লিখে দাও এবং অল ক্লিয়ার লিখে দাও। আমাদের ক্লাসটা 35 মিনিটের ভিতরে আমরা ইনশাআল্লাহ সীমাবদ্ধ হয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা নরমালি সহজ মনে হবে, কঠিন মনে হবে না। তোমরা একদম 3 থেকে 4টা ক্লাসে এই চ্যাপ্টার যত ম্যাথ আছে তোমার বই সব ম্যাথ তুমি পারবা, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি একটু এইচডব্লিউ দিয়ে দিই। তো আজকে আমি যে অঙ্কগুলো করাইছি সেগুলোই তোমাদের এইচডব্লিউ থাকো, আর আমি পাশাপাশি তোমাদের যে অঙ্কগুলো আছে এগুলো একটু দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা এই অঙ্কগুলো একটু এইচডব্লিউ করো, ঠিক আছে? আমি যেগুলো করাইছি এগুলো প্রথমে করবা, আমি যেগুলো করাইছি, ঠিক আছে? করার পরে এই 44 করবা, 44 করবা, তারপর হচ্ছে 11 করবা, তারপর 12 করবা, তারপর 13 করবা, ঠিক আছে? ওকে, তারপর আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ নতুন কিছু শিখবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।